আমরা জুলাই মাস কেন প্রতি সারা বছর 24 ঘন্টা আমরা চিকিৎসকরা কমিটেড থাকি আহত এবং নির্যাতিত মানুষকে সেবা দেওয়ার জন্য। সেই লক্ষ্যেই আমি 18 জুলাই এবং 19 জুলাই সকালে আসতাম এবং সন্ধ্যার পরে যেতাম। 19 জুলাই সেই মুহূর্তে আমি হসপিটালের অপারেশন থিয়েটারে আমার নিচে যখন এই পথচারী এবং ইসমাইল ভাই গুলিবিদ্ধ হন, তখন আমি সাথে সাথে আমার নিচ থেকে খবর আসে গুলিবিদ্ধ হয়েছে, সামনে লাশ পড়ে আছে, কি করব স্যার? আমরা তখন বলছি যে তাড়াতাড়ি তোমরা তাকে নিয়ে আসো। তখনও আমি জানি না যে তার ডেড বডির অবস্থা কেমন, তার অবস্থা কেমন। নিচে যায় যখন শুনি যে তার জাস্ট, আপনারা আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও আপনার প্রয়োজন হলে আপনারা নিতে পারেন, যে গুলিটা লেগেছে, লাগার সাথে সাথে নর্মাল গুলি মানে দাঙ্গা বিরোধী কোনো পুলিশের গুলিতে জাস্ট পেনিট্রেট করে এফোর ওপর হয়ে যেতে পারে বা ইনসাইড দ্য বডি থাকতে পারে, কিন্তু এই গুলিটা এত ভাবে এই ফোর্সে, প্রজেক্টাইল ফোর্সে আসছে, তার গুলিটা পুরা এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে। আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাথ থেকে ডেড বডিটাকে 5-6 জন ব্যাক করছে। সেখানে এই ডাক্তার সাদিও ছিলেন, উনি সেদিন মানে স্বপ্রণোদিত হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট টু হেল্প মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে, এবং প্রতি মুহূর্তে তিনি উনি তাদের সাহায্য করেছেন। সে নিজে যে ওই ডেড বডি ড্র্যাগ করে টানছে, আর ওই সাইড থেকে পুলিশ তাদের উপর গুলি চালাচ্ছে। এবং মজার ব্যাপার, সাদির তখন পাঞ্জাবি পরা ছিল, পাঞ্জাবি ভেদ করে গুলি দেওয়ালে লাগছে। যখন সেই ভিডিও ফুটেজের আপনারা এখানে আমার কাছে আছে, সেই ভিডিও ফুটেজের আপনারা শুনতে, এর মধ্যে তার গুলির শব্দ শোনা যাচ্ছে, গুলি ডাইরেক্ট গুলি করা হচ্ছে, যারা ডেড বডিকে তুলে নিয়ে আসা হচ্ছে। আপনারা কল্পনা করুন তো, আপনাদের মধ্যে কতজন ওই গুলিবদ্ধ অবস্থায় একটা ডেড বডিকে সরায় নিয়ে আসার জন্য গুলির মুখোমুখি হবেন? আমার এই ছেলেগুলি সেই মৃত্যু ভয় উপেক্ষা করে সেদিন যে শহীদকে নিয়ে আসতে গেল, তাদের বিরুদ্ধে কি হলো? হঠাৎ করে 5 মাস ঘটনা পার হয়ে যাওয়ার পর কোনো কথা নাই, একটা মানে আইওয়াস তদন্ত করার নাম করে এই জোহা সাহেব সেদিন দলবল নিয়ে গেলেন, ওখানে নিয়ে আসলেন ডিউটিরত ডাক্তারকে। আমি সাথে সাথে শুনে থানায় গেলাম যে একজন ডিউটি ডাক্তারকে বাই ইথিক্স আপনি হসপিটাল থেকে নিয়ে আসতে পারেন না। ডেল্টা হসপিটাল একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনার সহযোগিতা চাইলে আপনি সেই সহযোগিতা চিঠি দেবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা চাই ফ্যাসিস্টের সাথে যারা জড়িত, এই খুনের সাথে যারা জড়িত, শহীদের রক্তের সাথে বেইমানি যারা করছে তাদের খুঁজে বার করতে এবং এই খুনিদের খুঁজে বার করতে আমরাও সহযোগিতা করার জন্য তাদের সবসময় প্রস্তুত। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখলাম উনি নিয়ে আসলেন। আমি রাত 9টার সময় সেখানে প্রথম গেলাম, তারপরে তার সাথে আমার রাত 3টা পর্যন্ত কথাবার্তা হয়েছে। 3টার পর সে টেলিফোন বন্ধ করেছে। মানে অত্যন্ত মানে ইমোরালি সে আমাকে দিয়েছে, তার সর্বোচ্চ ব্যক্তি সুদ্ধা তার সাথে তার প্রসিকিউশনের সর্বোচ্চ ব্যক্তি আমাকে আশ্বাস দিলেন যে প্রফেসর সাহেব আপনি যান, একটা আন্ডারটেকিং দিয়েন, আপনি ওদের নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, আমরা ছেড়ে দেবো। থানা ছাড়লো না, বললো কি আপনি চলে যান। আমি বললাম আমি এদের ছাড়া যাব না। 4টার সময় আমাকে বলা হলো যে আপনি বয়স্ক মানুষ, কষ্ট পাবেন, চলে যান। 7টার সময় তাদের চালান দিয়ে হলো এই ফরওয়ার্ডিং। আন্দোলনকে আজকে সেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসে আছে, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, ফ্যাসিজমের যে আবর্জনাগুলি আছে সেই মুক্ত করার জন্য। আবর্জনা যদি ভিতরে থেকেই থাকে এই জোয়াদের মতো, এই 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 চেতনা, এই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না। সব থেকে বাজে ব্যাপার হলো আমাদেরকে সে ওয়াদা দিয়েছে যে প্লিজ আপনারা তাড়াতাড়ি জামিনের জন্য আবেদন করেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে কোনো এটার বিরোধিতা করব না। আমরা এই আশা নিয়ে আমরা দ্রুত মামলা মানে জামিনের আবেদন করলাম এবং গতকালকে সেটা সিএমএম কোর্টে শুনানির জন্য যখন উঠলো, আপনারা এটা কেমন তামাশা, আপনারা শুনলেও লজ্জা পাবেন, যখন আমাদের আইনজীবীরা শুনানি করছে ভিডিও দেখাচ্ছে যে দেখেন তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই, বরং তারা সহযোগিতা করেছে এবং এই মামলা করবার মধ্য দিয়ে অরিজিনাল মামলাগুলোর মেরিট নষ্ট করা হচ্ছে। আমরা তো জানি যে রাষ্ট্রপক্ষ এটার বিরোধিতা করবে না, কারণ প্রসিকিউটর নিজে বলেছে যে আমরা কোনো বিরোধিতা করব না। অবাক করার ব্যাপার, সেখানে পুলিশ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জামিনের বিরোধিতা করা হলো এবং এতটাই তীব্রভাবে বিরোধিতা করা হলো যে আদালত আমাদেরকে জামিন না দিয়ে আবার পর্যবেক্ষণের জন্য রাখলেন। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই ক্ষেত্রে তারপরে আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করলেন, এটা বলতে আমাদের দ্বিধা নাই। আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে পর্যালোচনার পরে এরপরে সন্ধ্যার পরে সেইটা জামিনের ব্যবস্থা হলো। এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই, আজকে ডাক্তার সাদি না হয়ে যদি কোনো রিক্সা চালক, যদি কোনো সাংবাদিক, যদি কোনো শিক্ষক অথবা এই জুলাই আন্দোলনের একজন মুখ এইরকম মিথ্যা মামলায় 302 ধারার মামলা আসামি হয়ে জেলে যেতেন, আমরা জানি
আমাদের ডাক্তার বন্ধুরা তাদের পক্ষে হয়তো দাঁড়াতেন না। সমস্ত ডাক্তাররা এক হয়ে গেছে, আমরা এক হয়ে গেছি। আজকে যদি ডাক্তার সাদি ডাক্তার না হয়ে অন্য কেউ হতেন, তাহলে কি এরকম সবাই একতাবদ্ধ হতো? আমরা বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ এত ভালো না, এত সবাই গিয়ে থাকতো না। দ্বিতীয়ত, অনেকে বলছেন যে অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটা দেখভাল করেছেন, আইন উপদেষ্টা নিজে দেখভাল করেছেন। ডাক্তার সাদি ডাক্তার বলে, ডাক্তার সাদিরা রাজধানীতে আছেন বলে এবং তাদের পক্ষে তাদের হসপিটাল কাজ করছে বলে ভালো আইনজীবী ধরা গেছে, আইন উপদেষ্টাকে সাথে সাথে রিচ করা গেছে। তাহলে আর বাকি যত মিথ্যা মামলা হচ্ছে, তারা ডাক্তার আইন উপদেষ্টাকে কোথায় পাবেন? তারাই হসপিটাল কর্তৃপক্ষকে কোথায় পাবেন? অথবা ন্যূনতম কথা বলার জন্য তারা ইনকিলাব মঞ্চকে কোথায় পাবেন? আপনারা জানেন যে এই খুনি ফ্যাসিস্ট বদমাইশ গুলো এই আসামি হয়েছে, তাদের মামলাগুলোর মেরিট নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে, যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায়, যাতে 1 বছর 2 বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা।